বেশ কয়েকদিন আগে একজন আমায় প্রশ্ন করেছিলেন, দাদা শুনেছি জাপানের মার্কেট একবার পড়ে যাবার পর আবার আগের অবস্থানে ফিরে যেতে নাকি বছর 30 সময় লেগেছিল। এদিকে ইন্ডিয়ান মার্কেটের অবস্থাও তো খারাপ, গত 2 বছর ধরে মার্কেটে কোনো রিটার্ন নেই। তো ইন্ডিয়ার অবস্থাও জাপানের মতো হবে না তো? ধরুন আমরা এসআইপি করছি, যারা ইনভেস্ট করেই যাচ্ছি, আমাদেরকেও কি এরকম 20-30 বছর অপেক্ষা করতে হবে আবার ভালো রিটার্ন পাওয়া? নাকি জাপানের অবস্থা আর ভারতের অবস্থা সম্পূর্ণ আলাদা এবং আপনার ভয় পাওয়ার কিছু নেই? আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন এইবার জাপানের স্টক মার্কেটের ইতিহাসটা একটু ঘেঁটে দেখা যাক। জাপানের স্টক মার্কেট পিক হয়েছিল ডিসেম্বর 1989 সালে। জাপানের যেটা স্টক ইন্ডেক্স নিকেই, সেটার ভ্যালু হয়ে গেছিল 38,915 টাকা। তারপর জাপানকে প্রায় 35 বছর অপেক্ষা করতে হয়েছিল আগের যে হাই সেটাকে ছোঁয়ার বা সেটাকে ক্রস করার, আর সেটা হয়েছে খুব রিসেন্টলি ফেব্রুয়ারি 2024 সালে। কোনো ব্যক্তি যদি 30 বছর বয়সেতে জাপানের মার্কেটেতে ওই সময়তে 1989 সালে ইনভেস্ট করতেন, তাহলে 64 বছর বয়সে এসে তিনি দেখতেন যে তার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট আগের জায়গায় এসে পৌঁছেছে। এইবার এই ডেটাটা দেখে কোনো ভারতীয়ের মনে এটা হতেই পারে, আমরা যারা এখন এসআইপি করছি 2 বছর ধরে কোনো রিটার্ন নেই, এরকম হবে না তো যে আমাদেরও এই রকম বর্তমানে যুবক বয়সে ইনভেস্ট করে বুড়ো বয়সে এসে দেখা গেল যে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু সেই জায়গায় পৌঁছেছে? এটা হবে না তো। চলুন দেখা যাক যে সেই সময়ে জাপানে কি ঘটনা ঘটেছিল, কেন জাপানে এত দিন টাইম লাগলো ওই আগের অবস্থায় ফিরে যেতে। যে সময়ের কথা বলছি 1989 সালে, সেই সময়তে জাপানের ইন্ডেক্স সর্বোচ্চ হয়ে গিয়েছিল। যদি দেখেন সেই সময় ইন্ডেক্সের পিই ছিল 50 to 70x। অনেক স্টক ছিল যেগুলো কিনা অ্যাবসার্ড ভ্যালুয়েশনেতে সেল হচ্ছিল। শুধু স্টক প্রাইসই নয়, যদি আপনি জমির দাম ধরেন তাহলে জাপানের জমির দামও একেবারেই আকাশ ছুঁয়েছিল, বাস্তবের বাইরে চলে গিয়েছিল। জাপানের রিয়েল এস্টেটের ভ্যালু এমন জায়গায় দাঁড়িয়েছিল যে ইম্পেরিয়াল প্যালেস জাপানের, তার যা দাম টোটাল ক্যালিফোর্নিয়া শহরের রিয়েল এস্টেটের দামেরও বেশি দাম হয়ে গিয়েছিল। মানে বুঝতে পারছেন যে কীরকম অ্যাবসার্ড ভ্যালুয়েশনে চলে গিয়েছিল রিয়েল এস্টেটের দাম। তবে কথা বলা যেতে পারে যে জাপানে যে এতদিন সাফার করেছিল তার মানে এটা নয় যে জাপানের অর্থনীতি খারাপ। যেটা প্রবলেম ঘটিয়েছিল সেটা হচ্ছে অ্যাবসার্ড ভ্যালুয়েশন। এই হাই ভ্যালুয়েশনের কারণেই কিন্তু তাদের সমস্ত সমস্যাটা তৈরি হয়েছিল। এইবার দেখুন, স্টক মার্কেট এভার হাইয়েস্ট হয়, স্টক মার্কেট ক্র্যাশ করে, তারপরে আবার তার আগের জায়গায় ফিরে যায়। এটা হচ্ছে স্টক মার্কেটের স্বাভাবিক নিয়ম। কিন্তু জাপানের ক্ষেত্রে উপরে ওঠার পর যখন মাটিতে নেমে গেল, তারপরে আগের অবস্থায় ফিরে আসতে এত বেশি সময় লাগলো কেন? চলুন এবার সেই কারণগুলো খুঁজে দেখি। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে এজিং পপুলেশন। জাপানের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ওই সময়ের পর থেকে জাপানের ওয়ার্কিং এজ পপুলেশন, যেটা মানে যে পপুলেশনটা কাজ করবে, তাদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল, বা তাদের যে গ্রোথ সেই গ্রোথটা কমে যাচ্ছিল। আর যারা ওয়ার্কিং এজে আছে বা যারা কম বয়সী, তাদের যদি সংখ্যা কমে যায় তাহলে কনজামশন যে গ্রোথ সেটা কমে যাবে। ইকোনমির মধ্যে যে ডিনামিজম আছে সেই জিনিসটা কিন্তু থাকবে না। 2 নম্বর যেটা আপনাকে আগেই বলছিলাম যে প্রপার্টি প্রাইস একেবারে আকাশ ছুঁয়েছিল এবং তারপরে সেইখান থেকে ক্র্যাশ করে গিয়েছিল। তাহলে কি হয়েছিল, ব্যালেন্স শিটে এই যে প্রপার্টি প্রাইস কমে যাওয়া, সেই যে লসটা, সেই লসটা মেকআপ করতে কয়েক বছর লেগে গিয়েছিল। 3 নম্বর যে কারণটা ছিল সেটা ছিল ডিফ্লেশন। মানে কোনো কিছুর দাম বাড়ছে না, দাম না বাড়াটাও কিন্তু একটা ডেঞ্জারাস সাইন, বিশেষ করে ডিফ্লেশন। এখানে কি হবে, প্রাইসের দাম বাড়বে না বা প্রোডাক্টের দাম বাড়বে না। যারা কনজিউমার তারা যদি ব্যবহার না করে বা তারা যদি না কেনে তাহলে প্রোডাক্টের দাম বাড়বে না। তার জন্য কি হবে, যারা কোম্পানি আছে সেই কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করবে না, কারণ যদি আমার প্রোডাক্ট বিক্রি না হয় তাহলে আমি আর নতুন করে ক্যাপাসিটি বাড়াবো কেন? সুতরাং কোম্পানিগুলো প্রোডাকশনের বাড়ানোর দিকেও নজর দেয়নি, তারা কোনো ইনভেস্টমেন্টও বাড়ায়নি। 4 নম্বর কারণ ব্যাড লোন। ধরুন প্রপার্টি প্রাইস যেটা বলছিলাম সেটা তো কারেক্ট হয়ে গিয়েছিল, অনেকে লোন নিয়ে হয়তো প্রপার্টি কিনেছিল, তারপর প্রপার্টির দাম কমে গেছে, সুতরাং তারা লোন শোধ করতে পারেনি, তাহলে ব্যাংকের খাতাতে বছরের পর বছর ওই ব্যাড লোন যেগুলো সেগুলো রয়ে গিয়েছিল। এবং তার ফলে কী হয়েছিল যে ব্যাংকও নতুন করে ধার দিতে ভয় পাচ্ছিল বা কেউ নতুন করে ইনভেস্ট করতে চাইছিল না, তাহলে ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট গ্রোথ যেটা সেটাও স্লো হয়ে গিয়েছিল।
তাহলে কি বুঝতে পারছি যে পুরো ইকোনমিতে একটা স্থবিরতা এসে গিয়েছিল, যেখানে জিনিসপত্রের ডিমান্ড কম, জিনিসপত্রের দাম বাড়ছে না, নতুন করে কেউ ইনভেস্ট করছে না, এক্সট্রা অ্যাডিশনাল কিছু হচ্ছে না, যা আছে সেটাই চলছে। এই রকম একটা স্থবির অবস্থাতে পৌঁছে গিয়েছিল জাপানের ইকোনমি। এইবার প্রশ্ন হলো যে 2024-এ এসে এই স্থবিরতাটা কিভাবে কাটলো। এর পেছনে আছে 3টে মেজর কারণ। প্রথম কারণ, কর্পোরেট গভর্নেন্সে রিফর্ম এলো। কোম্পানিরা ধীরে ধীরে শেয়ার হোল্ডারদের উপর ফোকাস করতে লাগলো। তারা চেষ্টা করতে লাগলো যে কিভাবে রিটার্ন অন ইকুইটি কিভাবে বাড়ানো যাবে। কখনো কখনো তারা শেয়ার বাইব্যাক করতে শুরু করলো, বেটার ক্যাপিটাল অ্যালোকেশন করতে শুরু করলো, যাতে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি বাড়তে থাকে। 2 নম্বর কারণ, বিশ্ববিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট তিনিও জাপানের মার্কেটেতে ইনভেস্ট করা শুরু করলেন। এবার এটা সবার নজরে এলো যে ওয়ারেন বাফেট যখন ইনভেস্ট করা শুরু করছেন, তখন গ্লোবালেতে আর যারা আছে তারাও সেখানে ইনভেস্ট করতে সাহস পেল। 3 নম্বর যেটা, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এতদিনে এসে কিন্তু জাপানের মার্কেট আর সেই আগের মতো হাই ভ্যালুয়েশনে নেই। এটা কিন্তু ফেয়ার ভ্যালুয়েশন বা চিপ ভ্যালুয়েশন জোনে এসে গিয়েছিল 2020 নাগাদ। অনেক কোম্পানি তাদের বুক ভ্যালুরও নিচে ট্রেড করছিল। তাছাড়া জাপানের কারেন্সি ইয়েন, সেটাও দুর্বল হয়ে গিয়েছিল, আর সেই কারণের জন্যই এক্সপোর্টও বাড়ছিল। জানেনি যে ডোমেস্টিক কারেন্সি যদি দুর্বল হয় তাহলে এক্সপোর্ট বাড়ে, তো এক্ষেত্রে এক্সপোর্ট বাড়ছিল। এইবার যদি আমি জাপানের সাথে ভারতের তুলনা করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? 1989 সালে জাপানের ক্ষেত্রে আমি কতগুলো ফ্যাক্টর যদি দেখি, সেখানে কি দেখছি? প্রথম হচ্ছে মিডিয়ান এজ। জাপানের পপুলেশনের মিডিয়ান এজ ছিল 37 বছর। পপুলেশন গ্রোথ কিন্তু স্লো হচ্ছিল। পি রেসি ছিল মার্কেটের 50 থেকে 70-এর কাছাকাছি। প্রপার্টির দাম একেবারে বাবেল পর্যায়ে পৌঁছে গিয়েছিল। একেবারে রিটেল ম্যানিয়া ছিল এক্সট্রিম। এইবার 2026-এ যদি আমি ভারতের মার্কেট দেখি ওই একই প্যারামিটার্সগুলোতে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? মিডিয়ান এজ 29, মানে জাপানের তুলনায় অনেকটাই কম। পপুলেশন গ্রোথ কিন্তু ভারতের এখনও পজিটিভ, ওদের মতো থেমে যায়নি বা নেগেটিভ নয়। ফিনান্সিয়ালাইজেশন বাড়ছে, মানে কি? মানে মানুষ টাকা ফিনান্সিয়াল অ্যাসেটেতে ইনভেস্ট করছে। এসআইপির ইনফ্লো সেটাও কন্টিনিউয়াস আছে, পজিটিভ আছে। কর্পোরেটের প্রফিট গ্রোথ সেটাও কিন্তু হেলদি আছে। সুতরাং কি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া আর জাপানের কেসটা কিন্তু এক নয়। আর পির ভ্যালুয়েশন যদি দেখেন, সেটাও ইম্পর্টেন্ট। সেটা এখনও ভারতের পির ভ্যালুয়েশন এখনও আপনার 20 থেকে 22-এর মধ্যে আছে। সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি যে যে প্যারামিটার্সগুলোতে জাপানের নেগেটিভ ছিল, সেই প্যারামিটার্সগুলোতে কিন্তু ভারতের পজিটিভ আছে, মানে সেই রকম নেগেটিভ নেই। তার মানে কি এটা বলবো যে ভারতের মার্কেটও খুব চিপ আছে? না, খুব চিপ নেই, তবে একেবারে এক্সপেন্সিভও নেই। বর্তমানেতে নিফটির পি কত? আপনার 20 থেকে 21-এ আছে। সুতরাং এটাকে ফেয়ার জোনে আছে, এটা বলা যায়। তাহলে এইবার প্রশ্ন হলো যে বর্তমানে ভারতের মার্কেটেতে বা ইন্ডিয়ান মার্কেটের পজিটিভ দিকগুলো কি কি আছে, মানে যেগুলোর উপর বেট করা যায়। প্রথম হচ্ছে ইয়াং পপুলেশন। 2 নম্বর, রাইজিং হাউসহোল্ড ফিনান্সিয়াল সেভিংস। মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে ফিনান্সিয়ালাইজেশন হচ্ছে, ফিনান্সিয়াল সেভিংস বাড়ছে, মিউচুয়াল ফান্ডের পেনিট্রেশন বাড়ছে, ম্যানুফ্যাকচারিংয়ের গ্রোথ হচ্ছে আমাদের দেশে, ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। আপনি যেদিকেই যাবেন দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, রেল, রোড, এয়ারপোর্ট, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ব্যাপক ব্যয় হচ্ছে বা উন্নতি হচ্ছে। ডিজিটাল ইকোনমি সিস্টেম, যেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে অন্যান্য অনেক উন্নত দেশেও আমাদের দেশের মতো এত ভালো ডিজিটাল পেমেন্ট সিস্টেম নেই। আমাদের মতো এত সহজে ফোনপে বা গুগল পেতে টাকা দিয়ে দেওয়া বা বিভিন্ন জায়গাতে যারা বিক্রি করছে, সেলার বায়ার এত সহজেই মানি এক্সচেঞ্জ করছে, এটা পৃথিবীর অনেক উন্নত দেশেও আপনি পাবেন না। সেটা কিন্তু আমাদের দেশে সম্ভব হয়েছে। ক্রেডিট পেনিট্রেশন গ্রোথ সেটাও কিন্তু খুব বেশি হচ্ছে। সেই কারণে দেখবেন যে ক্রেডিট পেনিট্রেশন হলে কি হয়, যে যাদের টাকার দরকার তাদের হাতে টাকাটা আসে। সেই কারণে দেখবেন যে ব্যাংকিং কোম্পানি, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, তাদেরও কিন্তু গ্রোথ যেটা সেটা কিন্তু বাড়ছে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে ইন্ডিয়াতে যদি আবার বুল রান হতে হয়, মানে ওই 2024-এর আগে পর্যন্ত যেটা ছিল সেই রকম যদি আবার মার্কেটকে উঠতে হয়, তাহলে কি কি ট্রিগার পয়েন্ট হতে হবে, কি কি পজিটিভ ফ্যাক্টর থাকতে হবে, যে ফ্যাক্টরগুলো থাকলে আবার ইন্ডিয়াতে বুল রান ফিরে আসবে। প্রথম ট্রিগার 1, আর্নিং ক্যাচ আপ। সেটা কি জিনিস? যে প্রফিট যদি গ্রো করে না, তাহলে আপনার শেয়ার প্রাইস কিন্তু বেশি দিন পিছিয়ে থাকে না। সুতরাং যদি আগামী দিনেতে আপনার আর্নিং 12 থেকে 15% হারে বাড়তে থাকে,
তাহলে কিন্তু খুব বেশি দিন মার্কেটে শেয়ার প্রাইস ফ্ল্যাট থাকতেই পারে না। সুতরাং যখনই আপনার আর্নিং বাড়বে, শেয়ার প্রাইস ডাউন থাকবে, তার মানে শেয়ারের ভ্যালুয়েশনটা কম থাকবে, তখন সেটা আন্ডার ভ্যালু স্টক থাকবে। কিন্তু কোনো আন্ডার ভ্যালু স্টকই বেশি দিন থাকে না, নজরে আসবে ইনভেস্টারদের এবং তার প্রাইস বাড়বে। 2 নম্বর ট্রিগার যেটা, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সপ্যানশন। এটা কিন্তু খুব জরুরি। চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজির হাত ধরে ভারত কিন্তু চেষ্টা করছে যে ম্যানুফ্যাকচারিংয়ে নিজের গুরুত্ব বাড়াতে, বিশেষ করে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন ধরুন আপনার স্মার্টফোন। বর্তমান সময়ে কিন্তু অনেক স্মার্টফোন কিন্তু ভারতেই তৈরি হচ্ছে। ডিফেন্স একটা সেক্টর যেটা কিন্তু ভারতের অনেকটা জায়গা করে নিয়েছে। 3 নম্বর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপেক্স যেটা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটাতে কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার। আর 3 নম্বর যেটা, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাউস হোল্ড ফিনান্সিয়ালাইজেশন। দেখুন আগে কি ছিল যে হাউস হোল্ডের টাকাটা কোথায় থাকতো? ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানিতে থাকতো, LICতে থাকতো, ব্যাংকে থাকতো, পোস্ট অফিসে থাকতো, FDতে থাকতো। এখন কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে টাকা কিন্তু সাথে সাথে মিউচুয়াল ফান্ডে আসছে, ডাইরেক্ট স্টকেতে আসছে, গোল্ডেতে আসছে, গোল্ডের ETFতে আসছে। তো এইগুলো কিন্তু পাওয়ারফুল একটা শিফট আপনি দেখতে পাচ্ছেন যে ফিনান্সিয়ালাইজেশন হচ্ছে টাকার। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট কম হওয়া। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখনই ইন্টারেস্ট রেট কম হবে, তখন যারা উদ্যোক্তা, যারা বিনিয়োগকারী, যারা বিজনেসম্যান, তারা কম সুদেতে তারা কিন্তু টাকা ধার করতে পারবে। বিজনেস এক্সপান্ড করতে হলে, নতুন করে বিজনেস করতে হলে, ওয়ার্কিং ক্যাপিটাল বাড়াতে হলে ক্যাপিটাল দরকার। আমাদের দেশ জানেন তো একটা ক্যাপিটাল ডেপ্রাইভড কান্ট্রি বলতে পারেন। এই কারণের জন্য দেখবেন আমাদের কস্ট অফ ক্যাপিটাল খুব বেশি। যে কোনো ধরনের লোন নিতে যান, লোন হোক, হাউস লোন হোক, দেখবেন আমাদের ইন্টারেস্ট রেট বেশি। বিদেশে কিন্তু এই তুলনায় অনেকটা কম। সুতরাং ইন্টারেস্ট রেট যদি কম হয়, আর ইন্টারেস্ট রেট কম হতে গেলে আবার ইনফ্লেশনকে আপনার কম হতে হবে। যদি ইনফ্লেশন কম হয়, ইন্টারেস্ট রেট কম হয়, তাহলে কিন্তু আপনার শেয়ার মার্কেট সেটা কিন্তু আবার আপ হবে। সুতরাং এটা বোঝা গেল নিশ্চয়ই যে ভারতের বর্তমান অবস্থাটা ওই 1989 সালে জাপানের অবস্থার মতো অতটা খারাপ নয়। সুতরাং যদি ধৈর্য ধরে থাকা যায়, আমার মনে হয় আগামী 5-10 বছরে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন।